নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মেঘালয়ের সিমেন্ট কারখানায় বঞ্চিত বরাকের লরি, ৭২ ঘণ্টার আন্দোলনের ডাক। পিএম কৃষক সম্মান নিধি যোজনায় ব্যাপক দুর্নীতি, প্রতিবাদে কাঁপল সোনাই। হাইলাকান্দি ব্লকের স্বচ্ছ সপ্তাহ উপলক্ষে সাফাই অভিযান সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মেঘালয়ের সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ বরাক উপত্যকার লরিগুলোকে উপেক্ষা করে বহির্রাজ্যের লরিগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার প্রতিবাদে মাঠে নামল বরাক উপত্যকার ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৯ আগস্ট থেকে ৭২ ঘণ্টা প্রতিবাদ কর্মসূচি পালন করতে যাচ্ছে বরাকের ৮টি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে। বৃহস্পতিবার এ নিয়ে কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন লরি মালিকরা। এতে উল্লেখ করে তারা বলেন, বরাক উপত্যকার লরিগুলোকে বঞ্চিত করে জম্মু কাশ্মীর ও পশ্চিমবঙ্গের লরি দিয়ে মেঘালয় রাজ্য থেকে হাজার হাজার টন সিমেন্ট বরাকে আসে, কিন্তু বরাকের লরিগুলোকে গুরুত্ব প্রদান করা হয় না। তাই বরাকের লরি দিয়ে বরাকে সিমেন্ট পাঠানোর দাবি জানান তারা। পাশাপাশি তারা এও জানান, ডিজেলের মূল্যবৃদ্ধিতে আজ থেকে ১০ বছর আগে নির্ধারিত ভাড়ায় লরি চালানো সম্ভবপর নয়। তাই প্রতি কিলোমিটার ১৫ টাকা করে বরাক উপত্যকার লরিগুলোকে দেওয়ার জন্য দাবি জানান। উল্লেখ্য, এই দাবিগুলো নিয়ে আগেও জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করা হয়, কিন্তু নিটফল শূন্য। আগামী ১৯ আগস্ট থেকে ৭২ ঘণ্টা প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য এনজিও, ক্লাব ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তারা। অসম মেঘালয় সীমান্তে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। কিন্তু আমাদের বরাক উপত্যকার ট্রাক মালিকরা প্রায়োরিটি পায় না। প্রায়োরিটি দেওয়া হয় জম্মু কাশ্মীরের গাড়িগুলিতে এবং ওয়েস্ট বেঙ্গলের গাড়িগুলিতে। যারা ট্রান্সপোর্টার রয়েছে তারা কন্ট্যাক্ট করে সেই স্টেটগুলোর গাড়ি দিয়ে আমাদের বরাকবেলিতে মাল সাপ্লাই করে। আমাদের ডিমান্ড ছিল তখন যে যখন বরাকবেলিতে সিমেন্ট আনা হয় তাহলে বরাকবেলির ট্রাক যারা যে মালিক যারা আছে তাদেরকে যেন প্রথম প্রায়োরিটি দেওয়া হয়। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো, পূর্বে ছিল যে জায়গায় তেলের দাম ৩৬ টাকা ডিজেলের দাম, আজকের দিনে সেই তেলের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা, ৯০ টাকার ঊর্ধ্বে। সেই সময়ে কি করেছে সিমেন্ট ফ্যাক্টরিগুলা, সেই ৩৬ টাকার সময়ে যে ভাড়া ছিল আজকে ৯০ টাকার সময়ে সেই ভাড়া অব্যাহত রাখে নাই, বরঞ্চ কমিয়েছে। যার কারণে আজকে ট্রাক মালিকরা প্রতি মাসে তাদের ইনস্টলমেন্ট দিতে পারছে না। আমাদের দাবি হলো যে যত সময় পর্যন্ত মেঘালয় সিমেন্ট ফ্যাক্টরিগুলা যে ট্রান্সপোর্টারদের নিয়োগ করেছে এবং বাইরা স্টেট থেকে গাড়ি এনে আমাদের বরাকবেলিতে সিমেন্ট পাঠাচ্ছে, আমাদের ডিমান্ড ১ নম্বর ডিমান্ড হলো আমাদের বরাকবেলিতে যে সিমেন্টগুলো পাঠানো হয় সেই সিমেন্টগুলো বরাকবেলির ট্রাক মালিকদের মাধ্যমে পাঠাতে হবে। ট্রাকের মালের নাম দেব এবং আমরা আগামী ১৯ তারিখে কোভিড প্রটোকল মেনে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে আমরা ৭২ ঘণ্টার জন্য একটা প্রতিবাদ সাব্যস্ত করতে যাচ্ছি এবং সেই প্রতিবাদের স্থান হবে আসাম মেঘালয় বর্ডারে। পিএম কৃষক সম্মান নিধি যোজনায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সোনাইয়ে মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা। কৃষক সভার সোনাবাড়িঘাট কমিটির আহ্বানে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আন্দোলনকারীরা সোনাই সার্কেল অফিসের সামনে বিক্ষোভ দেখান। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকৃত কৃষকদের বঞ্চিত করে রাখায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। অবিলম্বে প্রকৃত এবং ভূমিহীন কৃষকদের কৃষক সম্মান নিধি যোজনায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব, অরূপ চক্রবর্তী প্রমুখ। নির্দিষ্ট প্রমাণ দাও, তার নির্দিষ্ট প্রমাণ আমরা এখনই দিলাম, তার তদন্ত করবে কি হিমন্ত বিশ্ব শর্মার সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার? ওদের সাহস নাই। আর একটা জিনিস যারা দেশের সম্পদ বিক্রি করা, সমস্ত দেশের সম্পদ বিক্রি করেছে, কৃষি ক্ষেত্রকে বিক্রি করার জন্য আইন তৈরি করেছে, একে একে দেশকে বিনষ্ট করে দিয়ে দেশের অর্থনীতিকে চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত বিপদমুখী করে আজকে আরো বলছে নাকি সবকা সাথ সবকা বিকাশ। বিক্রি কি বিকাশ হতে পারে? বিক্রয় বিকাশ হতে পারে না। একজন বাবার এক ছেলে, যে ছেলে অনবরত বাবার সম্পত্তি বিক্রি করে, আর আরেক ছেলে সে
ইন্ডাস্ট্রি করে সে জমিকে ওই জমি থেকে উৎপাদন 1 বছরের জায়গায় 3 বছর বছরে 3 মাসের। হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক কার্যালয়ে স্বচ্ছ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার ব্লক কর্মচারীদের দ্বারা সাফাই অভিযান কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি হাইলাকান্দির জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকে আগামী 15 আগস্ট 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক সরকারি কার্যালয়, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানকে সফল করে তুলতে সাফাই অভিযানের ডাক দেওয়া হয়। আর এই ডাকে সাড়া দিয়ে এদিন বেলা 11টার সময় হাইলাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের সকল কর্মচারী, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জিপি সভাপতি এবং ব্লক কার্যালয়ের সকল স্টাফরা মিলিতভাবে এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেন। এদিন সম্পূর্ণ ব্লক কার্যালয়ের চতুর্দিক ব্লক কর্মচারীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলেন। এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেন হাইলাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক রঘুরাজ বৈদ্য, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হিফজুর রহমান চৌধুরী, অ্যাকাউন্টস অফিসার শতদল চৌধুরী, অ্যাকাউন্টেন্ট আজির হুসেন লস্কর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রেস আহমেদ লস্কর, সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক হুসেন আহমেদ বরভুইয়া, নিত্যগোপাল বণিক, ব্লক কর্মচারী আব্দুল মান্নান বরভুইয়া, রাঙ্গাউটি জিপি সভানেত্রীর প্রতিনিধি আফজল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। উপলক্ষে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে লেটার এসেছে যে সাফাই অভিযান করার জন্য। আমরা নর্মালি আমাদের ব্লকে সবসময় আপনি দেখবেন আমাদের ব্লকের যে পরিবেশটা আছে অত্যন্ত স্বচ্ছ এবং মাননীয় প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে স্বচ্ছ ভারত অভিযান আছে, এই স্বচ্ছ ভারত অভিযানকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে আমরা সবসময় আমাদের ব্লককে সুন্দর রাখার চেষ্টা করি। এবং আজকে যেহেতু আমাদের একটা চিঠি এসেছিল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সেই জন্য আজকে আমি আমার ব্লকের মাননীয় বিডিও সাহেব, আরও আমার ব্লকের যারা অফিস কর্মকর্তা রয়েছেন এবং আমার মাননীয় এপি সদস্য, বরিপাড়ি জিপির এপি মেম্বার, আরও রাঙ্গাউটি জিপির প্রেসিডেন্টের প্রতিনিধি, সবাই মিলে আজকে আমরা আবার আনুষ্ঠানিকভাবে এই যে স্বচ্ছ ভারত উইক যেটা ক্লিননেস ড্রাইভ ইন যেটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে আজকে আমরা এই ব্লক অফিসটারের চতুর্দিকটা আমরা একটু ভালোভাবে। সমাজের পিছিয়ে পড়া লোকদের উন্নতি সাধনে তৎপর রয়েছে বর্তমান সরকার। বৃহস্পতিবার চানিঘাট ও রাজনগর গাঁও পঞ্চায়েতে তপশিলীদের মধ্যে পানীয় জলের ফিল্টার বিতরণ করে ঠিক এই মন্তব্যই করেন নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি লাল বাহাদুর কুর্মী। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম রয়েছে। রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নিরলস প্রচেষ্টায় ধলাই বিধানসভা কেন্দ্রের জনগণ বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করতে সক্ষম হয়েছেন বলে জানান। উল্লেখ্য, এদিন চানিঘাট জিপির মোট 55 জন এবং রাজনগর জিপির 45 জনের হাতে পানীয় জলের ফিল্টার তুলে দেওয়া হয়। এদিনের ফিল্টার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নরসিংপুর মণ্ডলের 2 সাধারণ সম্পাদক যথাক্রমে কমলেশ দাস ও পৃথ্বীশ চন্দ্র, মোর্চার নরসিংপুর মণ্ডল সভাপতি বিজয় রায় প্রমুখ। বোর্ড শুধু আমরা জানতাম, কিন্তু তপশিলের মধ্যে যে কি কি জিনিস পাওয়া যায় সেগুলো আমরা জানতাম না। যেমনি আমরা ফিশারির মাধ্যমে অনেক কিছু এখন সাবসিডির মাধ্যমে মাছ টাছ চারা যে কোনো কিছু পাওয়া যায়, কিন্তু ফিশারি ডিপার্টমেন্টের মধ্যে আমরা প্রথম জানলাম যে আমাদের সরকারের মধ্যে ফিশারি ডিপার্টমেন্টও আছে। তাই আপনাদেরকে অনুরোধ রাখবো যাতে আগামী দিনে যে সরকার আসবে, আগামী দিনে যে সরকারের কিরকম আমাদের থাকবো সেই চিন্তাধারা আমরা করতাম। আমরা দেখেছি যে পরিমল শুক্লবৈদ্য যিনি আমাদের মন্ত্রী, কৃষি বিভাগের মন্ত্রী, উনার প্রচেষ্টায়, উনার তৎপরতায় এই যে ফিল্টার, পাওয়ার টেলার, সেলাই মেশিন এগুলি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার, ভারতীয় জনতা পার্টির সরকারের সংকল্প নিয়েছে যে দেশের গরিবদের জন্য উন্নতি করা। লায়ন্স ক্লাব অফ লিও শিলচর গ্রেটারের ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিলচর হোটেল ইলোরা হেরিটেজে সাংবাদিক ও সংবাদ কার্যালয়গুলোকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা স্বর্ণালী চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স চেয়ারপারসন সব্যসাচী রুদ্রগুপ্ত, লায়ন্স গ্রেটারের সভাপতি আনন্দ ঘোষ প্রমুখ।
অনেক কাজ করে থাকেন। এই জন্য আমরা সমাজের পক্ষ থেকে সবসময় ওনাদেরকে প্রশংসা করে থাকি ওনাদের কাজের জন্য। ওনাদের জীবন নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে থাকেন। আমরা ঘরে বসে ওনাদের মাধ্যমে আমরা দেশ বিদেশের সব খবরাখবর পেয়ে থাকি। ওনারা জীবনের প্রাণ সংশয় নিয়ে ওনারা বিদ্যাবোধ করেন না, খবর সংগ্রহ করতে গিয়ে। আমরা কিছুদিন আগেও দেখেছি বা আমাদের যে কোভিডের পরিস্থিতিতে ওনারা যেভাবে আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য যেভাবে জীবন উৎসর্গ করেছে, নিজের ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এটার জন্য আমরা ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের লায়ন্স ক্লাব শিক্ষা ক্যাডারের তরফ থেকে এবং লায়ন্স ক্লাব যুব ক্যাডারের তরফ থেকে। বুধবার হাইলাকান্দিতে আব্দুল সালাম বড়ভূঁইয়ার পৌরোহিত্যে এক সভায় হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এখানে উল্লেখ্য, সম্প্রতি আব্দুল সালাম বড়ভূঁইয়াকে সভাপতি এবং ইবাদুর রহমান মজুমদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে 11 সদস্যের জেলা জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন করা হয়। সভায় আরও 7 জন সদস্যকে অন্তর্ভুক্ত করে 18 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিক আহমেদ মুসা মাছাই ভূঁইয়াকে কার্যালয় সম্পাদক, সাংবাদিক আবু সুফিয়ান বরভূঁইয়া এবং সাংবাদিক নুরুল হাসানকে সহ সম্পাদক, সাংবাদিক শিপ্রিয়ান ডায়াস, এবাদ উদ্দিন লস্কর, মুর্তুজা আহমেদ লস্কর, কাইনুল ইসলাম লস্করকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়। জেলার বিশিষ্ট সাংবাদিকরা সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বেশ কয়েকটি প্রস্তাবও গ্রহণ করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার প্রবীণ সাংবাদিক তথা কমিটির কার্যকরী সভাপতি আমির হোসেন মজুমদার, কার্যালয় সম্পাদক বাহারুদ্দিন লস্কর, সহসভাপতি রজত পাল, সহ সম্পাদক মুক্তাজুর রহমান লস্কর, কোষাধ্যক্ষ জাকির হোসেন মজুমদার, AH চৌধুরী, মোস্তাফা আহমেদ মজুমদার, শিপ্রিয়ান ডায়াস, রাহাতুল আক্তার বরভূঁইয়া, আবু সুফিয়ান বরভূঁইয়া, নুরুল হাসান প্রমুখ। ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পর দীর্ঘ প্রতীক্ষিত হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জার্নালিস্ট ফোরাম পুনর্গঠিত হয়েছে গত বুধবার। আজকে জার্নালিস্ট ফোরামের কার্যকারী কমিটির সভা ছিল। সেই হিসাবে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং ভবিষ্যতে চলার জন্য বিভিন্ন কর্মপন্থা তথা অ্যাকশন প্ল্যান গঠিত হয়েছে আজকে। এতে বিভিন্ন প্রস্তাবাদি আমরা গ্রহণ করেছি আমাদের সাংবাদিকদের সুরক্ষার্থে এবং প্রয়োজনার্থে। যাই হোক, আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর জন্য। আমরা সাংবাদিকরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হয়ে থাকি। আমরা আশা করব শিলচর মালুগ্রামে স্কুল জমি জবরদখল বিবাদের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের উপস্থিতিতে উত্তপ্তকর পরিস্থিতির রূপ নেয় শিলচর সেটেলমেন্ট কার্যালয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঠে নামতে হয় পুলিশ বাহিনীকে। পরে তারাপুর পুলিশ বাহিনীর উপস্থিতিতে দুপক্ষের লোকজন সাক্ষাৎ করেন সেটেলমেন্ট আধিকারিকের সাথে। তারা জানান, জনকয়েক স্থানীয় জনগণ দলীয় ক্ষমতার জোর দেখিয়ে ওই এলাকার মেন সড়ক সহ স্কুলের জমি দখল করে নেন। মাস 5 আগে বিবাদের নিষ্পত্তির জন্য সেটেলমেন্টের দ্বারস্থ হন তারা এবং কর্তৃপক্ষ ব্যবস্থাও নেয়। কিন্তু এদিন সেটেলমেন্টের কার্যালয়ে আধিকারিকদের সাথে সাক্ষাৎ করতে এসে বিপক্ষ দখলকারীদের রোষের মুখে পড়তে হয় তাদের বলে জানান। সেটেলমেন্টের অথরিটি যেটা রংপুল পিলার ছিল ওই পিলারটাকে উঠিয়ে ফেলে দিয়েছে। এখন ডিমার্কেশন প্রসেস স্টার্ট এবার মোটামুটি সপ্তাহভরের মধ্যে স্টার্ট হবে। এবার দেখা যাচ্ছে কি মানে ওখানের দখলকারী যারা আছে এখানে দেখেন কোনো ঝগড়ার ঝামেলার কোনো জায়গায় নেই। যারা স্কুলের ল্যান্ডের উপরে আছে, যেটা দাবি উঠেছে, ওদের কাগজ দেখিয়ে ওদের জমিটা সীমানা নির্ধারণ করুক। স্কুলের জমি ফেরত পেয়ে যায়, ঝগড়ার এখানে কিছু নেই। আমি বুঝতে পারছি না যে এখানে জমি নিয়ে যে বিতর্কটা, এখানে যদি কোনো পাট্টাদার, কোনো পাট্টা ল্যান্ডের কোনো যদি জমি থাকে, ওরা ওদের সংশ্লিষ্ট কাগজ সেটেলমেন্টে দিয়ে ওদের জমিটাকে আলাদা করে বাকি স্কুলের জমির মধ্যে যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এটার থেকে কেন ওরা দূরে সরতে চাইছে না? আজকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটেলমেন্ট অফিসে পুলিশ আসতে বাধ্য হয়েছে, একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেটা কি কারণ? আজকে দেখেন আমরাও এসেছিলাম এখানে পাড়ার থেকে, যাদের রাস্তা নিয়ে একটা প্রবলেম ছিল, যে রাস্তার মধ্যে ডিমার্কেশনে একটা ভুল প্রসেস হয়েছিল, সেটাকে আমরা
শুদ্ধ করতে, ম্যাপটা কালেক্ট করতে আমরা ম্যাডামের কাছে এসেছিলাম। এখন এসে আমরা দেখি ওখানে যারা ইলিগেল এনকোচার যারা আছে এবং যারা ওরা নিজেরাই জানেন ওনারা কতটুকু এনকোচ করেছেন। এখন ব্যক্তিগত ওনারা টার্গেট করেছেন, কারো খাসলেন রিমুভ করো, কারো খাসলেন খাস জমি থেকে ওদেরকে বিতাড়িত করো। সেটা তো আইনি প্রসেস, আইনে যেটা হবে সেটাই হবে। বৃহস্পতিবার 24 দফা দাবি নিয়ে শিলচর অফিসপাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন আসাম টি অ্যান্ড এক্সটি স্টুডেন্টস ফোরামের কর্মকর্তারা। পরে এ নিয়ে কাছাড় জেলার জেলা উপায়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এতে উল্লেখ করে বলা হয়, অনেক সরকারি প্রকল্প আসে কিন্তু চা উপজাতির লোকেরা এর থেকে বঞ্চিত থাকতে হয়। তাদের জন্য সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা থাকে না, তাই সরকারি প্রকল্পে তাদের জন্য সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি চাকরির ক্ষেত্রে 30% রিজার্ভেশন রাখার দাবি জানান তারা। मैं एकता हजाम आसाम टी एंड एक्सटी स्टूडेंट फोरम की तरफ से आई हूँ 24 डिमांड्स लेके। आज 12 अगस्त 2021 को हम खुदीराम बसु स्टैचू के सामने आए हैं हमारा डिमांड्स लेके, जो कि चाय जन समुदाय के लोगों के ऊपर है। हमारे कुछ डिमांड्स हैं जो उन लोगों की उन्नति के लिए है। हम बहुत कुछ होता है, बहुत स्कीम होता है जो बाकी सब लोगों को मिलता है, लेकिन चाय जन समुदाय के लोगों को नहीं मिलता है। वो लोग मेहनत करते हैं लेकिन उन लोगों के लिए कोई स्कीम नहीं है। तो हमारा माननीय मुख्यमंत्री जी से निवेदन है कि वो लोग कुछ स्कीम लेके आए जो कि बहुविध हो और हमारे चाय जन समुदाय के लोगों की उन्नति के लिए काम आए। और जॉब्स के लिए हम निवेदन करते हैं कि 30% रिजर्वेशन रहे हमारे टी एंड एक्सटी स्टूडेंट्स। শুক্রবার শিলচরের 5টি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন রাজেরপুটি মডেল স্কুলে স্লট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের 300টি ভ্যাকসিন প্রদান করা হবে। এখানে অনস্পট বুকিং এর কোনো ধরনের ভ্যাকসিন প্রদান করা হবে না। একই দিনে শহরের অম্বিকাপুর স্থিত দুর্গাশঙ্কর পাঠশালায় স্লট বুকিং এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ 100টি করে এবং অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজের আরও 100টি করে মোট 400টি ভ্যাকসিন প্রদান করা হবে। এদিকে শহরের সদরঘাট অভয়াচরণ পাঠশালায় সিনিয়র সিটিজেনদের জন্য অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ কোভিশিল্ড 200টি করে মোট 400টি ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া শিলচর কনকপুর রোডের তারিণীমোহন এলপি স্কুলে স্লট বুকিং এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ 100টি করে এবং অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজের আরও 100টি করে মোট 400টি কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি শিলচর আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্লট বুকিং এর মাধ্যমে দ্বিতীয় ডোজ 100টি এবং অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্বিতীয় ডোজের 200টি ভ্যাকসিন প্রদান করা হবে। অন্যদিকে অনস্পট বুকিং এর মাধ্যমে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে 2টি কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো শিলচর আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 200টি ও নাজিরপুটি মডেল স্কুলে আরও 200টি কোভ্যাক্সিন প্রদান করা হবে। হাইলাকান্দিতে জব কার্ডধারী শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক দেওয়ার দাবিতে সরব হয়েছে জনশক্তি সেবা সমিতি। সমিতির কর্মকর্তারা এক সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করে বলেন, হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন 14টি জিপির হাজার হাজার জব কার্ডধারী শ্রমিক বিগত 3 মাস থেকে পারিশ্রমিক পাচ্ছেন না। এতে করোনা সংকটের মধ্যে শ্রমিকদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। জনশক্তি সেবা সমিতির হাইলাকান্দি জেলা সভাপতি শাহ আলম মাঝার ভুইয়া, সংগঠনের কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম বরভুইয়া, সাধারণ সম্পাদক মুস্তাক হুসেন মাঝার ভুইয়া, প্রচার সম্পাদক আজরাহুল ইসলাম বরভুইয়া প্রমুখকে পাশে রেখে বলেন, এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর। বিধানসভায় হাইলাকান্দির জ্বলন্ত সমস্যা তুলে ধরছেন না তিনি। বিধানসভায় মূর্খের মতো প্রশ্ন করে হাইলাকান্দিবাসীকে লজ্জিত করেছেন বিধায়ক। হাইলাকান্দির ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। জনশক্তি সেবা সমিতির সহ সম্পাদক ইস্তাক আহমেদ লস্কর, রিবুল হোসেন লস্কর, শাহজাহান বরভুইয়া, ইমাদ হোসেন লস্কর, রিয়াজমান বরভুইয়া, রমিজ উদ্দিন লস্কর, শাহিন হোসেন মজুমদার প্রমুখ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের জব কার্ডধারী শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক দেওয়ার দাবি জানান। মুস্তাক হোসেন মাঝার ভুইয়া অভিযোগ করে বলেন, বাসডোহর বড় হাইলাকান্দি জিপিতে জব কার্ডধারী শ্রমিকরা একদিন ও কাজের সুযোগ পাননি। বকেয়া পারিশ্রমিক দেওয়ার সঙ্গে জব কার্ডের সুযোগ থেকে বঞ্চিত শ্রমিকদের কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে জনশক্তি সেবা সমিতি। দাবি পূরণ না হলে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয় ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছে। বিগত 2 বছর থেকে প্রায় লকডাউন চলছে, কিন্তু আমাদের সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এমজিএনরেগার অধীনে আমাদেরকে 100 দিনের কাজ দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি ওরা বাস্তবে রূপায়ণ করছে না। আজকে আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে থেকে এই সমস্ত দিনমজুর মানুষ যারা সর্ব অবস্থায় পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে নিয়ে কষ্ট করে কাজ করেছেন, কিন্তু আমাদের সরকার আজ অবধি এখনো পর্যন্ত তাদেরকে জব কার্ডের সেই পেমেন্ট থেকে বঞ্চিত করেছে। সুতরাং আমরা আজকে জনশক্তি সেবা সমিতির পক্ষ থেকে সরকার বাহাদুরকে হকিয়াই দিয়ে এবং সরকার বাহাদুরকে হকিয়াই দিয়ে আমরা একটা কথা বলতে চাই, খুব শীঘ্রই ওই সমস্ত মানুষের পাওনা টাকা যেগুলো আছে
মিটিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি। অত্যন্ত দুঃখ লাগে, আজকের দিন মানুষ অত্যন্ত অসহায় এবং নিরুপায় হয়ে বসে আছেন। কারণ আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের অর্থনীতির কি সংকটময় অবস্থা, এই অবস্থায় ওরা কাজ করেছেন, কিন্তু আজ অবধি কোনো পর্যন্ত ওদেরকে পেমেন্ট দেওয়া। নতুন রামনগরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে পূর্ব সোনাইয়ে। এ নিয়ে দুজনকে অভিযুক্ত করে সোনাই থানায় মামলা দায়ের হয়েছে। মৃত ব্যক্তি হলেন নতুন রামনগর প্রথম খণ্ডের বাসিন্দা বছর 38-এর দিনমজুর রিয়াজুল হক বড়ভূঁইয়া। মৃত ব্যক্তির স্ত্রী জাহানারা বেগম বড়ভূঁইয়া নতুন রামনগর চতুর্থ খণ্ডের বাসিন্দা মিলনউদ্দিন লস্কর ও তার স্ত্রী নুরাবজান বেগম লস্করের বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ তুলে সোনাই থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নুরাবজান জানিয়েছেন তার স্বামী মিলন উদ্দিনের ক্ষেতের জমিতে দিনমজুরের কাজ করেছিল। এরপর গত 8 আগস্ট পাওনা টাকা চাইলে মিলন ও তার পরিবারের লোকেরা তার স্বামীর উপর বর্বরোচিত হামলা চালায়। এর থেকে রিয়াজুল হক গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়েন। বুধবার রাত 11টা নাগাদ তার স্বামীর মৃত্যু ঘটে। বৃহস্পতিবার সকালে অভিযোগ পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে মৃত রিয়াজুল হকের লাশ তুলে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে সোনাই থানার ওসি মনোজ রাজবংশী জানান মৃত ব্যক্তির হাতে ও পিঠে জখম পাওয়া গেছে। ইতিমধ্যে প্রাথমিক তদন্তে নেমে পড়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে না তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনা নিয়ে নতুন রামনগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মেঘালয়ের সিমেন্ট কারখানায় বঞ্চিত বরাকের লরি, 72 ঘন্টার আন্দোলনের ডাক। পিএম কৃষক সম্মান নিধি যোজনায় ব্যাপক দুর্নীতি, প্রতিবাদে কাঁপল সোনাই। হাইলাকান্দি ব্লকের স্বচ্ছ সপ্তাহ উপলক্ষে সাফাই অভিযান সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।